ঈদ স্পেশাল ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। ঈদ মোবারক। ঈদের বিশেষ আয়োজন ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এস আইরাজ। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এমন একজন মানুষ যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস একদম অসম্পূর্ণ থেকে যায়। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় অ্যাশ। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক ভাই, কেমন আছেন? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কেমন কাটছে ঈদ? আলহামদুলিল্লাহ, আসলে জাস্ট 22 মে আমার থার্ড বেবি হলো। তো আলহামদুলিল্লাহ ঈদটা এইবার তো আমি বলবো যে আলাদা একটা ঈদ, যে আমাদের নতুন আরেকটা অতিথি আমাদের বাসায় আছে। তো আলহামদুলিল্লাহ ভালোই। তার মানে আমরা বলতে পারি ঈদের এই ছুটিটা আসলে একদমই স্পেশাল আপনার জন্য। অবশ্যই, যে দেখেন 20 তারিখ শেষ হয়েছে পাকিস্তানের সাথে সেকেন্ড টেস্ট ম্যাচ চিটাগাং সিলেটে। ওদিন রাতেই আমরা চলে আসলাম। তারপর 21 তারিখ আমার ওয়াইফকে অ্যাডমিট করা হলো, 22 তারিখ আমাদের সন্তান আসলো। তো এই সময়টা পুরাই আসলে ফ্যামিলি সময় দিচ্ছি, কারণ ঈদের পরই অস্ট্রেলিয়া আসছে, তাদের সাথে 3টা ওয়ানডে এবং 3টা টি20 ম্যাচ খেলবো আমরা। তো এই সময়টা পুরোপুরি আসলে আমার ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। অবশ্যই ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ আসলে তো অনেক তফাৎ, দুইটার মধ্যে পার্থক্য আমরা বলতে পারি। এবং এটার মধ্যে তৃতীয় সন্তানের পুত্র সন্তানের বাবা হয়েছেন আপনি। সব কিছু মিলিয়ে শৈশবের সেই ঈদের সালামি পাওয়া বা এখন ঈদের সালামি দেওয়া, কোনটাকে এনজয় করেন? দেখেন, আমি একদম ছোটোবেলা থেকে আসলে ক্রিকেটে ঢুকে গিয়েছিলাম। 11 বছর বয়স থেকে খেলাধুলা শেখার জন্য শুরু করেছিলাম। তো তখন থেকে আসলে ঈদের দিনও আমি আসলে ক্রিকেট খেলতাম। কিন্তু একদম ছোটোবেলায় তো আলাদা একটা মজা ছিল, যে সালামি পেতাম, ওই যে 5 টাকা, 2 টাকা, 10 টাকা। তারপর তো আস্তে আস্তে যখন আমি ক্রিকেটে ঢুকে গেলাম, যে আমি খেলাধুলা শেখার রাস্তায় চলে গেলাম, তখন থেকে আসলে ঈদ বলে আসলে আমার ওই খেলা নিয়ে আমি যেমন দুপুরের পরে আমি দেখা যেত যে আমি ব্যাট বল নিয়ে রাস্তায় খেলতাম। ওইভাবেই আসলে বড় হওয়া। এখন তো ডিফারেন্ট। এখন আসলে 2000 সাল থেকে আমি যখন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সুযোগ পেলাম শ্রীলঙ্কাতে, ওইটা ছিল আমার দেশের বাইরে শ্রীলঙ্কাতে। রোজার ঈদ ছিল, আপনার নামাজ পড়ে ঈদের দিন আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়েছিলাম। ওইখান থেকে আসার পরে আমি আবার বাংলাদেশ এই টিমের হয়ে ওই বছরই 2000 সালেই আপনার মালয়েশিয়া গেলাম এই টিমের ট্যুরে। ঈদের দিন আমরা ট্যুর করেছিলাম। তো এইভাবে করে আসলে প্রায় 12-14টা ঈদ আমি দেশের বাইরে করেছিলাম টিমের সাথে, ফ্যামিলির সাথে, বাবা মা ভাই বোনের সাথে। ঈদ তো একটা আছি কাজিনদের সাথে, কিন্তু টিম হিসেবে যখন দেশের টিম হিসেবে যখন যেতাম দেশের বাইরে, ওই ঈদগুলো আমার খুব ভালো লাগতো। আপনি তো আসলে সবসময় অনেক বেশি ড্যাশিং বা স্টাইলিশ। আসলে ঈদের সময়টা থেকে আলাদা কোনো মানে স্টাইলিশ নিয়ে আপনার স্টাইল নিয়ে পছন্দ, নাকি পাঞ্জাবি বা ট্রেডিশনাল না, একদম নর্মাল। আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি আর কি, যতটা রিল্যাক্স থাকা যায় ওই ড্রেস আপটাই আমার খুব পছন্দ। তো অবশ্যই ঈদের দিন তো 2টা ঈদই তো পাঞ্জাবি পরে আমরা নামাজ পড়তে যাই একসাথে। 30 বছর আপনার প্রথম যে একাডেমি থেকে আজকের মোহাম্মদ আশরাফুল আমরা দেখতে পাচ্ছি, সেই একাডেমির সবাই একসাথে হন। এবং এটা আসলে আমরা যেটা জানি যে সময় অনুপাতে মানুষ সবাই হয়তো বা ব্যস্ত হয়ে পড়ে, কারো পারিবারিক বিষয়ে বা কেউ ক্যারিয়ার বিষয়ে, কিন্তু আপনারা এখন পর্যন্ত সেই ট্র্যাডিশনটা আপনারা ফলো করে আসছেন এবং সবাই এক জায়গায় হন কিভাবে আসলে? না, এটা আমাদের একদম 1996 থেকে আমরা প্র্যাকটিস শুরু করলাম। 95 থেকে শুরু করেছি, 96 থেকে স্যারের বাসায় যাওয়া শুরু হলো। তো প্রত্যেক ঈদের পরের দিন স্যারের বাসায় আমরা জাস্ট স্যারের সাথে দেখা করতে যাই এবং লাঞ্চ করি স্যারের বাসায়। তো যদি আমরা দেশের বাইরে, আমিও অনেকবার দেশের বাইরে ছিলাম, কিন্তু এই দিনটার জন্য দেখা গিয়েছে যে আমি আসতাম বাংলাদেশে, এসে স্যারের সাথে স্যারের বাসায় সবার সাথে দেখা করে আবার হয়তো বা চলে যেতাম খেলার জন্য। তো এইটা আমাদের একটা গেট টুগেদার আমি মনে করি, যে অঙ্কুর ক্রিকেটার্সের দেখেন একমাত্র একাডেমি বাংলাদেশে যে কোনো
ফি নেয়নি স্যার, কোনো স্টুডেন্টের কাছ থেকে একটা পয়সা নেয়নি, পুরা অঙ্কুর ক্রিকেটার্স মানে ফ্রি একাডেমি। যখনই আসলে বাইরেও থাকি তখন আসার পরে স্যারের বাসায় আমরা একসাথে একত্র হই। ইমরান স্যার আসেন, সরু স্যার আসেন, ফাহিম স্যার আসেন, তো একটা মজা হয় আর কি। আমাদের ওই দিনটার জন্য আমরা ওয়েট করি যে ঈদের আনন্দটাই আসলে ঈদের পরের দিন। ঈদের দিন তো আসলে নানা ব্যস্ততা থাকে, তার মধ্যে যদি বলতে চাই যে ঈদের বাইরে আজকে যে আশরাফুল, আমরা আসলে সেই কার্ডিফের সেই কথাটা মনে হলে হয়তোবা বাংলাদেশ একদম নতুনভাবে উজ্জীবিত হয়। সেই সময়টা কেমন ছিল আসলে? 2005-এ আমরা যখন নেটওয়ার্ক সিরিজে খেলতে গেলাম, তার আগে আমরা টেস্ট সিরিজ খেলেছিলাম ইংল্যান্ডের সাথে। তো অতটা ভালো হয়নি টেস্ট সিরিজটা, আমিও অতটা ভালো খেলতে পারিনি, কিন্তু শাহরিয়ার নাফিস টিমের সাথে ছিল। তো আমাকে বলছিল যে তুই চিন্তা কর, আজকেই তোর প্রথম ম্যাচ, এইভাবে যায় ব্যাটিং কর। পরে যখন আমি আসলে নামার পরে 3-4টা 4 মারার পরে মনে হলো যে না, আজকের দিনটা আমার করতে হবে পুরা। তো আমি হাবিবুল বাসার সুমন ভাই যখন আসলেন ব্যাটিংয়ে, আমি বলছি সুমন ভাই আজকে কিন্তু এই ম্যাচ জেতা সম্ভব। তখন আমার রান আপনার 20-22। তো বলে যে তুই চিন্তা করিস না, তুই শুধু ব্যাটিং কর। তো আমি এভরি ওভারই একটা করে ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছিলাম। লাস্ট 20 ওভারে আমাদের দরকার ছিল আসলে প্রায় 8.5 রান করে। ওই সময় 8.5 রান করাটা আসলে অতটা ইজি ছিল না। অস্ট্রেলিয়া টিম কখনোই চিন্তা করে নাই যে এই ম্যাচ ওরা হারবে, আমরা জিততে পারবো। কিন্তু লাকিলি যে আমি আউট হওয়ার পরে রফিক ভাই 2টা বাউন্ডারি মেরেছিলেন, আফতাব একটা 6 মেরে ম্যাচ শেষ করলেন। তো এইটা আসলে আমাদের ক্রিকেটের জন্য একটা পজিটিভ দিক ছিল যে টেস্ট সিরিজটা ভালো হয়নি, একটা প্রশ্ন উঠছিল, ইংলিশরা প্রশ্ন তুলছিল যে আমরা কি টু আর্লি টেস্ট স্ট্যাটাস পেয়ে গেলাম কিনা। তো এই জয়ের পরে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে গেল যে না, বাংলাদেশকে সময় দিতে হবে, তারা ভালো করবেন, ইয়াং সাইড। তো এটা একটা আলহামদুলিল্লাহ যে আমার কেরিয়ারে অত ভালো না হলো, কিন্তু এক একটা স্টেটমেন্ট ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই কার্ডিফের পরেই আপনি আসলে গ্লোবাল সুপারস্টার হলেন। আসলে মাঠ থেকে আসার পরে ড্রেসিং রুমটা কেমন হচ্ছিল সেই সময়? না, সেটাই চিন্তা করছিলাম যে সকালবেলা আমি একদম জিরো ছিলাম, যে পারফর্ম করতে পারছি না। জাস্ট খেলা শেষে পুরো স্টেডিয়ামে যত দর্শক আছে বাঙালি সবাই এসে সেলফি তুলছেন, ফরেনাররা সেলফি তুলছেন। খেলা শেষে তো জাভেদ ভাই সবার আগে দৌড়ে স্টেপ নেওয়ার জন্য, শাহরিয়ার নাফিস দৌড়, আফতাব ব্যাটিংয়ে ছিলেন, স্টাম্প নিচ্ছেন, রফিক ভাই স্টাম্প নিচ্ছেন। তো আমার জন্য কে স্টাম্প নেবে? তো অ্যাডাম গিলক্রিস্ট নিজে থেকে একটা স্টাম্প নিয়ে পরে ড্রেসিং রুমে এসে আমাকে দিল যে এটা তোমার জন্য। তো এটা তো একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট ছিল। অবশ্যই। এরপর আসলে 2007 সালের বিশ্বকাপ, 2005-এর পর 2007 সালের বিশ্বকাপে আসলে আফ্রিকার ডেল স্টেইন, সেই লড়াইটা আসলে কেমন ছিল? ওইটাও তো আসলে দেখেন, আমরা সুপার 8-এ উঠলাম ইন্ডিয়াকে হারিয়ে, বারমুডাকে হারিয়ে। তো প্রথম 2টা ম্যাচে অতটা ভালো হয়নি, আমরা অস্ট্রেলিয়ার সাথে ভালো করতে পারিনি, এবং আরেকটা ম্যাচও প্রথম ভালো করতে পারিনি। তো ওইখানেও একটা প্রশ্ন যে বাংলাদেশ মনে শুধু সুপার 8-এ উঠলো। তারপরে আমরা গায়ানাতে যে সাউথ আফ্রিকা ওই সময় র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিল, তো ওই ম্যাচটাতে আমরা জিতলাম। তো ওই জেতার পরে আবার কিন্তু ওইটা আরেকটা স্টেটমেন্ট যে না, আমরা ডিজার্ভ করি যে নাম সুপার 8-এ উঠেছি, যে আমরা সাউথ আফ্রিকার মতন টিমকে হারিয়েছি। আমার এই ইনিংসটা 87-এর ইনিংসটা আমি খুব সবার উপরে রাখি হোয়াইট বল ক্রিকেটে। যদি বলেন যে খুবই একটা চমৎকার একটা ইনিংস আমার চোখে। দর্শক দেখছেন ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার, আমাদের সঙ্গেই থাকুন। ঈদ স্পেশাল ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সাবেকদের সেরাদের সেরা, এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং কোচ, যার
কোচিংয়ে আসলে বাংলাদেশ দেখেছেন এই কয়েকদিন আগেই যেই বাংলাদেশের জয় এবং সামনে ঈদের পরে আসলে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, আমরা সে বিষয় নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা কথা বলছিলাম আসলে আপনার সঙ্গে সেই আপনার ক্যারিয়ারের বিষয়টা 2005, 2007 এবং সেই সময়টা বা সেই মুহূর্তে আপনার ক্যারিয়ারে তো নানা চড়াই উতরাই পার করতে হয়েছে। আসলে বাঘা বাঘা সব ক্রিকেটার বা বোলারদের সামনে আপনার ব্যাটিংয়ের যে ঝোড়ো হাওয়া, আসলে সেটা দেখে এমন কি কখনো হয়েছে যে আপনি ধরেন, আমরা যতটুকু জানি যে আপনার ক্যারিয়ারে আপনি হচ্ছে একজন মানুষকে সবসময় ফলো করতেন, সচিন টেন্ডুলকার। তার তো ব্যাটিং তোড়ে আপনি অবশ্যই অনুপ্রাণিত হয়েছেন, তবে বোলারদের যখন বোলাররা আসলে বল করতে আসতো, তো কখনো কি মনে হয়েছে না আমি পারবো না বা আমাকে পারতেই হবে? না, পারবো না এরকম চিন্তা কখনই হয়নি। ছোটবেলা থেকে যখন আমি খেলা শুরু করি তখন কিন্তু আসলে বাংলাদেশ স্টেটাস পাইনি, আমরা আইসিসি লেভেলে খেলতাম। আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই, উনি ক্রিকেট খেলতেন, 2nd ডিভিশন পর্যন্ত খেলেছেন। আমরা একসাথেই থাকতাম মাদারটেক নতুন পাড়ায়। তো ভাইয়ের কাছ থেকে আসলে আমি ক্রিকেটে আসা। তো উনি আমাকে একটা জিনিস সবসময় বলেছেন ওই সময়টা, যে তুমি কখনো চিন্তা করবে না যে জাভেদ ওমর বেলি, মেহরাব হোসেন ওপি বা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ওদের সাথে ফাইট করছো, তুমি ফাইট করতেছো সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা ওদের সাথে। তো উনি আমাকে ওই ছোটোবেলায় ওই স্বপ্নটা দেখার জন্য বলেছিলেন এবং চিন্তা ভাবনাটা ওইভাবে যেন আমি করি। এটা আমাকে একটা পজিটিভ দিক ছিল। আর আমি যেহেতু ক্রিকেটে যখন শুরু করলাম, আমার রোল মডেল আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশের এবং সচিন টেন্ডুলকার, এই দুইজন ব্যাটসম্যানের ব্যাটিং দেখে আসলে আমি বড় হয়েছি। তাদের ফলো করতাম, স্টান্স কীভাবে দাঁড়ায়, কীভাবে ব্যাকলিফট করে, কীভাবে কাভার ড্রাইভ করে। আমার চিন্তা ভাবনা ছিল একটু ডিফারেন্ট, যে আমি ভয় পাবো না, যে কোনো বলারের এগেনস্টে আমি খেলবো, সাহস নিয়ে খেলবো। আমরা যখন আইসিসি লেভেল থেকে টেস্ট স্ট্যাটাসে যাই, আমাদের তো বিগ জাম্প, ঠিক না? আমরা 120-30 কিলোমিটারের বল খেলতাম, কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আপনি যাদের সাথে খেলবেন তাদের বল কিন্তু 145-150 কিলোমিটার হয়। এই যে 20 কিলোমিটার ডিফারেন্ট, এটা কিন্তু আমাদের যারা খেলছিলেন তাদের জন্য ডিফিকাল্ট ছিল, কিন্তু আমার জন্য কিন্তু মেন্টালি আমি ওইভাবে স্ট্রং হয়ে এসেছি, আগে থেকে ওইভাবে স্ট্রংলি আসলে যে আমি খেলবো, আমি ভয় পাবো না। ঈদের পরেই তো অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে এবং আপনাকে গ্লোবাল সুপারস্টার হিসেবে আমরা পেয়েছিলাম সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে। এখন তো আসলে নতুনভাবে আপনাকে আমরা সবাই দেখছি, সেই সাবেক অধিনায়ক, এখন আপনি ব্যাটিং কোচ। আসলে এবার কি প্রত্যাশা অস্ট্রেলিয়ার বিপক্ষে? অবশ্যই 2005-এ আমরা কার্ডিফে হারিয়েছিলাম, তারপরে অস্ট্রেলিয়ার সাথে অত বেশি ম্যাচ আমরা খেলি নাই, কিন্তু আর জয় নাই। আমরা টেস্ট ম্যাচে জয় পেয়েছিলাম আমাদের হোম কন্ডিশনে 2017-তে, কিন্তু ওয়ান ডে হোয়াইট বল ক্রিকেটে আমাদের অনেক দিন পরে আমি বলবো যে অস্ট্রেলিয়া একটা স্ট্রং টিম আসছে বাংলাদেশে। আমাদের এখানে আসার আগে তারা পাকিস্তানের সাথে 3টা ম্যাচ খেলবে পাকিস্তানের মাঠে, তারপরে তারা এখানে আসছে। কঠিন হবে, কিন্তু আমরা যেভাবে লাস্ট 3টা সিরিজ উইন করেছি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে, আমি বিশ্বাস করি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি, এই সিরিজটা আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে সিরিজ জেতা সম্ভব, আমি বিশ্বাস করি। এরপরে তো 2027 সালে বিশ্বকাপ নিয়ে আসলে কি প্রত্যাশা? দেখেন, আমি টিমের সাথে জয়েন করেছি 6 মাস হলো। এর মধ্যে সালাউদ্দিন ভাই তো অলরেডি চলে গেলেন। সালাউদ্দিন ভাই, হ্যাঁ, এই সিরিজ থেকে আমরা তাকে পাচ্ছি না, এইচপির হেড কোচ হিসাবে চলে গিয়েছেন বাংলাদেশের পাইপলাইন তৈরি করার জন্য। তো এই 6টা মাস আমার যে জিনিসটা ভালো লেগেছে, যে আমাদের হেড কোচ ফিল সিমন্স এবং আমাদের ক্রিকেটে যারা আছেন দায়িত্বে সবারই যে চিন্তাটা, যে গ্লোবালে যেয়ে যেন আমরা ভালো করতে পারি আইসিসি ইভেন্টে। তো সেই কারণে আমাদের উইকেটগুলো কিন্তু খুব চমৎকার উইকেটে আমরা খেলছি। লাস্ট 3টা সিরিজ যদি আপনি দেখেন, যে বিউটিফুল ইভেন উইকেট, যেখানে পেস বোলারদের হেল্প থাকে, ব্যাটসম্যানদের ভালো টেকনিক হলে ভালো পারফরমেন্স করা সম্ভব, স্পিনাররাও ভালো স্পিনার হলে আপনি সেখান থেকে ফায়দা নিতে পারবেন। তো এই ধরনের উইকেটে আমরা ভালো করছি। তো আমার বিশ্বাস যে আমরা অস্ট্রেলিয়ার সাথেও ভালো করব ইনশাল্লাহ। আমরা এ পর্বে একটি র্যাপিড ফায়ারের আয়োজন করেছি, এক কথায় জাস্ট উত্তর। মোহাম্মদ আশরাফুল অধিনায়ক নাকি কোচ? না, খেলতে ভালো লাগে দুইটার থেকে। আসলে 6 মাস আগে আমি যখন ইংল্যান্ডে প্রায় 4.5 মাস খেলে এসেছি, প্রায় 70-80টা ম্যাচ খেলেছি, ওই খেলার মজাটা আলাদা। কাচ্চি নাকি বিরিয়ানি?
দুইটাই, আমি আসলে দুইটাই পছন্দ করি। ঈদে কি আসলে ঘোরাঘুরি বেশি পছন্দ করেন নাকি পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন নাকি খেলতে? খেলা থাকলে বেশি এনজয় করি, আর ওইটার পরে তো দুইটাই আসলে, পরিবারের সাথে সময় কাটাই, ঘুরতেও ভালো লাগে, ফ্রেন্ড সার্কেলদের নিয়ে, সব কিছুই ভালো লাগে। কখনো সমালোচনা হলে সেটাকে কি মন খারাপ হয় নাকি ডিরেক্ট উড়িয়ে দেন? সমালোচনা অবশ্যই আমি পজিটিভভাবে দেখি। কার্ডিফের সেঞ্চুরি নাকি গায়ানার 87? দুইটাই আসলে স্টেটমেন্ট বাংলাদেশের জন্য, কিন্তু 87-এর ইনিংসটা আমার কাছে খুব ফেভারিট। ওকে, একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তবে একদম সরাসরি মাঠ থেকে এখনো ক্রিকেটেই আছেন, কেন আসলে কোচ হিসেবে নিজেকে বেছে নিলেন? তা আমি যেটা চিন্তা করেছি যখন আমি খেলা ছাড়বো, আমি কেন সাকসেসফুল হয়েছিলাম, কেন হই নাই, এই জিনিসগুলো কিন্তু আমি জানি। প্রত্যেকটা মানুষ সে নিজেরটা ভালো বলতে পারবে যে কেন সে সাকসেসফুল হয়েছে, কেন হয়নি। তো আমি মনে করি যে এই জিনিসগুলো যদি আমি শেয়ার করি, আমাদের বাংলাদেশের জন্য বেনিফিট বেশি হবে। আমি মনে করি এটার জন্য আমি কোচিংয়ে আসা। আমি জানি যে এটা কঠিন, তারপর আমি এটা এনজয় করছি, কারণ আমি যেই জিনিসটা ভালোবাসতাম সেই জিনিসটা আমি শেয়ার করার অপরচুনিটি পাচ্ছি। তো ধন্যবাদ দিব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে আমাকে এই অপরচুনিটিটা করে দিয়েছেন। এটার জন্য দেখেন আমি 2023-এই কিন্তু যেহেতু আমি কোচিংয়ে আসবো, সেই কারণে কোচিংয়ে যেই সার্টিফিকেটগুলো প্রয়োজন সেই কাজগুলো কিন্তু আমি করেছি। লেভেল 2 আমি ইংল্যান্ডে করেছি, লেভেল 3 আমি দুবাইতে যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আন্ডারে করেছি। আরও অন্য অপশন হয়তো বা ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে এই অপশনটাই বাংলাদেশের জন্য বেশি বেনিফিট হবে। শেষ প্রশ্ন, এটিএন নিউজের মাধ্যমে কোটি কোটি ক্রিকেট ভক্ত যারা এখন পর্যন্ত মোহাম্মদ আশরাফুলের নামে স্লোগান দেয়, তাদের উদ্দেশ্যে এই ঈদের আয়োজনে কিছু বলার আছে কিনা? কি বার্তা থাকবে? ঈদ মোবারক সবাইকে। আশা করি ঈদের দিন যেইভাবে আমরা এনজয় করি, বাকি 364টা দিনই যেন আমরা ওইভাবে এনজয় করি, এটাই আমার আশা থাকবে। এবং আমরা যেন সবাই সবার খোঁজ খবর রাখি, সব সময় যেন পজিটিভ ভাইবসটা থাকে সবার মধ্যে। আর আমাকে যেভাবে আপনারা আসলে লাস্ট 26-27 বছর ধরে যেভাবে ভালোবেসে যাচ্ছেন দেশে এবং দেশের বাইরে, সামনেও আমাকে সেই ভালোবাসাটাই দিবেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে সব কিছু। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার নতুন অতিথির জন্য আমাদের পক্ষ থেকেও ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, দেখতে দেখতে আসলে সময় হলো আজ চলে যাওয়ার। দেখছিলেন ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা। আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ স্পেশাল ক্লেমন স্পোর্টস ইনসাইট পাওয়ার্ড বাই স্পা।